আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আমি মুস্তফা নাসরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান। তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমার ক্লাসে। আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় বলবিদ্যা। আজকে তারই 4র্থ ক্লাস আমরা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, গতদিন আমরা দেখেছিলাম যে পুলি সংক্রান্ত কিছু সমস্যা। আজকে আমরা দেখব লিফট সংক্রান্ত কিছু সমস্যা, তার সমাধান আমরা কিভাবে পাবো সেগুলি আমরা দেখব প্রথমেই আর কি। তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে লিফটের যাক আর কি, চিত্রে যেটাই থাকুক আমরা সরাসরি আমরা আমাদের বোর্ডে চলে যাচ্ছি। একটা লিফটের কয়টি অবস্থান থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল কর। একটা লিফট স্থির অবস্থায় থাকতে পারে, সেক্ষেত্রে একটা লিফটের উপরে যে ঊর্ধ্বমুখী টান বল সেটি হচ্ছে টি, আর নিচের দিকে যে ওজন সেটা হচ্ছে ডাব্লিউ। তো লিফটটি যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে স্থির অবস্থায় টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ অর্থাৎ এমজি। এক্ষেত্রে টি মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ নিট বল শূন্য। তো নিট বল শূন্য হওয়ার কারণে সেখানে কি ত্বরণ শূন্য, সুতরাং ত্বরণ 0। তাহলে স্থির অবস্থায় একটি লিফটের উপরে নিট বল শূন্য হয় এবং সেক্ষেত্রে যে টান বল, সে টান বল হবে কি তার ওজনের সমান। এখানে কোনো কোনো বইয়ে কিন্তু এই টান বলকে এইভাবে না দেখে এখানে প্রতিক্রিয়া বল হিসেবে দেখানো হয়েছে আর। তো আমরা টি বা আর এটা যদি একই জিনিস কিন্তু, তাই নয় কি? টি বা আর যেটাই বলি না কেন, তাহলে সেক্ষেত্রে টির পরিবর্তে আরো তোমরা ব্যবহার করতে পারো। আর কে প্রতিক্রিয়া বল হিসেবে বলা হচ্ছে। আর আমরা জানি যে একটা লিফটকে কি করা হয়, একটি রোপের সাহায্যে অর্থাৎ একটা রশ্মির সাহায্যে এটাকে তোলা হয় বা নামানো হয়। তো সেক্ষেত্রে আসলে কি করা হয়, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়। এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে, যদি আমরা টি ধরি, ঊর্ধ্বমুখী বল হচ্ছে টি আর ওজন কি ডাব্লিউ। তাহলে টি মাইনাস ডাব্লিউ এক্ষেত্রে কি 0, অর্থাৎ নিট বল শূন্য, বিধায় কি লিফটটি স্থির আছে। তাহলে লিফটটাকে গতিশীল করতে গেলে অবশ্যই কি করতে হবে, টির মান বা আর এর মান কি করতে বাড়াতে হবে, তাই না কি? সেক্ষেত্রে লিফটে কি হবে, উপর দিকে গতিশীল হতে পারে। তো সুতরাং একটা লিফট যখন উপর দিকে গতিশীল হবে, আমরা বুঝতে পারছি ঊর্ধ্বমুখী বল যদি ডাব্লিউর চেয়ে বড় না হয় তাহলে অবশ্যই একটা লিফট উপর দিকে গতিশীল হবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে যখনই টি ডাব্লিউর চেয়ে বড় হবে সেখানে কিন্তু একটা নিট ফোর্স তৈরি হবে। এই নিট ফোর্সে কিন্তু ওই লিফটের ভিতরে একটা ঊর্ধ্বমুখী ত্বরণ তৈরি করবে। আমরা এফ ইজ ইকুয়াল টু এম এই সমীকরণ থেকে তাহলে লিখতে পারি যে টি মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিফটের, মানে এখানে ভর যদি এম হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ হচ্ছে এ, অর্থাৎ টি এবং ডাব্লিউর যে নিট ফোর্স সেটা কি করবে, লিফটের উপর একটা ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি করতে পারবে। এবং এখান থেকে আমরা কি ওই লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণের মান আমরা জানতে পারবো। লিফটটি যদি নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে নিচের দিকে নামার সময় যদি নিচের দিকে তার ত্বরণ থাকে তাহলে কি ঘটনা ঘটবে? এবার লিফটটি নিচের দিকে নামছে এবং কি তার ত্বরণ নিচের দিকে কাজ করছে। আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে ডাব্লিউ অবশ্যই কি টির চেয়ে
বড় হতে হবে, কারণ নিট ফোর্সে নিম্নমুখী হতে হবে, তাই নাকি? তো সুতরাং আমরা এবার লিখতে পারি কি ডাব্লিউ মাইনাস টি ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে ওই লিফটের যে ত্বরণটা সৃষ্টি হবে সেটা নিচের দিকে, এবং এই দুইটি বলের নিট ফোর্সটাই কি করবে, সেখানে ত্বরণটা সৃষ্টি করবে। এখন লিফট উপরে বা নিচে যেভাবেই চলুক না কেন, যদি চলন্ত অবস্থায় লিফটের সমবেগ প্রাপ্ত হয়, তার মানে কি তার উপর মোট ত্বরণ শূন্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হতে পারে, শিক্ষার্থীরা আমি যেটা বলছি যে এক্ষেত্রে কিন্তু লিফটের বেগ শূন্য নয়, লিফটের বেগ আছে, এখানে লিফটের ত্বরণ শূন্য। গতিশীল অবস্থায় আছে লিফটটি, সেটি ঊর্ধ্বমুখী হোক বা নিম্নমুখী হোক, এক্ষেত্রে লিফটটি সমবেগ প্রাপ্ত হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও একই ঘটনা, অর্থাৎ টি মাইনাস ডাব্লিউ বা ডাব্লিউ মাইনাস টি ইজ ইকুয়াল টু কি জিরো, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ। সুতরাং আমরা এই যে লিফটের চারটি অবস্থান দেখলাম, যে একটা লিফট যদি স্থির থাকে সেক্ষেত্রে তার ঊর্ধ্বমুখী বল, যেটা আমরা টি বা আর যেটা দ্বারা প্রকাশ করি না কেন, সেটি তার ওজনের সমান হবে। আর যদি ঊর্ধ্বমুখী বল উপরের দিকে বেশি হয় তাহলে সেটি বেশি হবে এবং ওজন কম হবে, এবং এই দুয়ের বিয়োগ ফলে কি করবে, লিফটের একটা ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি করবে। লিফটে যদি নিচের দিকে নামার সময় তার যদি ওজন বেশি হয় এবং তার ঊর্ধ্বমুখী বলটা যদি কম হয়, তাহলে তাদের লব্ধি কি করবে, নিচের দিকে একটি ত্বরণ সৃষ্টি করবে। আর লিফটটি গতিশীল অবস্থায় যদি ত্বরণ বা লিফটটি গতিশীল অবস্থায় যদি সমবেগ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কি হবে, তার ত্বরণ শূন্য হবে। অর্থাৎ সেক্ষেত্রে একই ঘটনা, ওই স্থির অবস্থার মতনই তার ঊর্ধ্বমুখী মোট বল আর নিম্নমুখী মোট বল সমান হবে, বিধায় কি হবে, সেখানে নিট বল শূন্য হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি ঘটনা দেখলাম, এখান থেকে লিফটের ছোট ছোট সমস্যার সমাধান তোমরা করতে পারবে বলে আশা করি। এখন আমরা পড়বো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোন বস্তুর ভর এবং অক্ষ থেকে বস্তুর লম্ব দূরত্বের বা ব্যাসার্ধ ভেক্টরের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চিত্রটা দেওয়া আছে, সেখানে একটি অক্ষকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তপথে এম ভরের একটা বস্তু আবর্তন করছে। তো সেক্ষেত্রে আমরা এই অক্ষ থেকে ওই বস্তুটার যে দূরত্ব, লম্ব দূরত্ব মানে হচ্ছে তার ব্যাসার্ধ, একই সঙ্গে এটি অবস্থান ভেক্টরও বটে, এবং এটি বৃত্তাকার পথ বলে আমরা কি বলছি, অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। তোমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞায় পড়েছো দ্বিতীয় পত্রে, যে অবস্থান ভেক্টরকে কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তো সুতরাং বস্তুর গতিপথ যদি বৃত্তাকার বা ঘূর্ণায়মান ইত্যাদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে তার এই অবস্থান ভেক্টরকে আমরা কি বলতে পারি, তার ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তো যাই হোক আর কি, তোমরা দেখতে পাচ্ছ যেটা, যে এই যে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বা লম্ব দূরত্ব আর তার বর্গের গুণফলকে আমরা কি বলছি, জড়তার ভ্রামক। তো সুতরাং এখানে তাহলে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু বস্তুর ভর এম এবং ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব আর, তার বর্গ কত, 4 স্কয়ার, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, এটি হচ্ছে জড়তার ভ্রামক। এইটা কনসেপ্ট, প্রিয় শিক্ষার্থীরা, এই কনসেপ্ট সবসময় প্রয়োগ করতে হবে। জড়তার ভ্রামক মানে ভর এবং কি আর এর বর্গের গুণফল, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার, এবং মনে রাখতে হবে এই আরটি হচ্ছে লম্ব দূরত্ব, সর্বদাই লম্ব দূরত্ব, যে বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বস্তুটি ঘুরছে সর্বদাই হচ্ছে সেই লম্ব দূরত্বের বর্গের গুণফল। সুতরাং এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দ্বিতীয় পরের স্লাইডে চলে যাচ্ছি। যদি এটি একটি ক্ষুদ্র বস্তু বা বস্তু কণা না হয়ে যদি এটি একটি বৃহৎ আকারের বস্তু, তাহলে কি ঘটনা ঘটবে? তো বৃহৎ আকারের বস্তু যদি ঘটে, তার মধ্যে কি থাকবে, অনেকগুলি বস্তু কণা থাকবে। সুতরাং ওই ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটি বস্তু, মোট কথা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে প্রত্যেকটি বস্তুর জড়তার ভ্রামক এর সমষ্টি হবে কি, ওই অক্ষ সাপেক্ষে গোটা বস্তুটির জড়তার ভ্রামক। একটু দিকে বলো তো যে এত শব্দ কেন হচ্ছে।
কে কি বলছে ওখানে? তাহলে এখানে তোমরা যেটা চিত্রে দেখতে পাচ্ছ, তাহলে আমরা যদি এরকম একটা বৃহৎ বস্তু হয়, এবং সেখানে যদি বিভিন্ন অসংখ্য বস্তু কণা রয়েছে এবং বস্তু কণাগুলো কিন্তু ঘূর্ণাক্ষ থেকে দূরত্ব যথাক্রমে r1, r2, r3, rn ইত্যাদি। তাহলে ওই অক্ষ সাপেক্ষে প্রত্যেকটি বস্তু কণার জড়তার ভ্রামক হবে যথাক্রমে I1 is equal to m1 r1 স্কয়ার, I2 is equal to m2 r2 স্কয়ার, এভাবে In is equal to mn rn স্কয়ার। সুতরাং ওই অক্ষ সাপেক্ষে আমরা যদি এটাকে y প্রাইম অক্ষ বলি, তাহলে এই y প্রাইম অক্ষ সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক হবে আমরা এটাকে লিখতে পারি সামেশন অফ আমরা সিম্পলি সেটাকে লিখতে পারি সামেশন অফ তুমি সাউন্ড অফ করো তোমার। তুমি দেখতে পাচ্ছ যে এই আমরা তাহলে যেটা তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে যে যে তাহলে কোন একটা অক্ষ সাপেক্ষে কোন একটা দৃঢ় বস্তু বা বৃহৎ বস্তু যদি হয়, তাহলে সেই বৃহৎ বস্তুর যে বিভিন্ন বস্তু কণাগুলো থাকবে, তাহলে প্রত্যেকটির জড়তার ভ্রামকের সমষ্টি হবে কি ওই অক্ষ সাপেক্ষে ওই বস্তুটির জড়তার ভ্রামক। সেক্ষেত্রে এবার খেয়াল করো চক্রগতির ব্যাসার্ধ, যেটাকে আমরা বলি রেডিয়াস অফ গাইরেশন। বলা হচ্ছে যে কোনো বস্তুর সমস্ত ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা হয়, সরি, যাতে করে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত কণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। যদিও বাংলা শব্দগুলি বাংলা এবং আমাদের এই সেন্টেন্সটিও বাংলা, তো তারপরেও দেখা যায় বাংলা আসলে কখনো কখনো বুঝতে কতটা সমস্যা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এরকম একটি সংজ্ঞা থেকে প্রথমেই পড়ে কিছু বোঝাটা বেশ কঠিন কাজ এবং কষ্টকর। তবুও আমরা আলোচনা করি, আমরা আশা করছি যে আলোচনার সাপেক্ষে এটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, বস্তুটি সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত বলে মনে করি বা ধরে নিই বা করা যায়, এটা কিন্তু ভর কেন্দ্রের কথা বলা হচ্ছে, এটি যে কোনো একটা বিন্দু হতে পারে। তো কোন একটা অক্ষ সাপেক্ষ সমস্ত বস্তুটার যে জড়তার ভ্রামক আর ওই সমস্ত ভর যদি কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত করার কারণ ফলে যদি জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, তাহলে অক্ষ থেকে ওই বিন্দুটির যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ। কনসেপ্ট আছে এরকম যে আমরা যদি এরকম একটা বস্তু দৃঢ় বস্তু বিবেচনা করে নিচ্ছি, যেটি ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে আবর্তন করছে, এটি একটি আবর্তন করছে, এরকম ভাবে আবর্তন করছে। তো এই সমস্ত বস্তুটা একটা জড়তার ভ্রামক থাকবে এই অক্ষের সাপেক্ষে। আমরা ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে ধরে নিচ্ছি সেটা আই,
ইজ ইকুয়াল টু কি সামেশন অফ এম আর স্কয়ার। এখন এই বস্তুটার মধ্যে তো অসংখ্য বস্তুকণা আছে, এই বস্তুটার সমস্ত ভরকে আমরা কোন একটা বিন্দুতে কেন্দ্রভূত বলে মনে করলাম। এটা কিন্তু আবারও বলছে ভর কেন্দ্র নয়, সেটি যে ভর কেন্দ্র হবে এমন কোনো কথা নয়, ভর কেন্দ্র হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা ভর কেন্দ্রকে বেস করে আমরা বলছি না। তো সেই বিন্দুটা কি হতে পারে? এটা হতে পারে এ, হতে পারে বি, হতে পারে হ্যাঁ সি, হতে পারে। আমি এই বিন্দুতে যদি সমস্ত ভরকে কেন্দ্রভূত করি, অর্থাৎ সমস্ত বস্তুটাকে কল্পনা করো যে তার সমস্ত ভর নিয়ে সে এই বিন্দুতে কেন্দ্রভূত আছে, তাহলে সেক্ষেত্রে এই দূরত্বটা যদি কে এ হয়, এই দূরত্বটা যদি কে বি হয় এবং এই দূরত্বটা যদি কে সি হয়, তাহলে সমস্ত বস্তুর ভর কি, অর্থাৎ সামেশন, অর্থাৎ সমস্ত বস্তুকণার যে সমস্ত ভর কে, সেটা আমি বিবেচনা করছি কি যে কোনো একটা বিন্দুতে, এরকম অসংখ্য বিন্দু কল্পনা করে দিতে পারি। তা আমরা শুধুমাত্র 3টা বিন্দুর কথা বলছি। যদি এই বিন্দুতে করি তাহলে সমস্ত ভর মানে ক্যাপিটাল এম আছে কোথায়? এই বিন্দুতে। সেক্ষেত্রে ওই এই বিন্দুতে কেন্দ্রভূত করলে বস্তুটির জড়তার ভ্রামক কত হবে? আই এ ইজ ইকুয়াল টু কি, বি বিন্দুতে কেন্দ্রভূত করলে এম কে বি স্কোয়ার এবং সি বিন্দুতে কেন্দ্রভূত করলে এম কে সি স্কোয়ার। কিন্তু দেখা যাচ্ছে কি আই নট ইজ ইকুয়াল টু আই এ। সুতরাং আমরা কে এ এটা চক্রগতির ব্যাসার্ধ নয়। যদি আই নট ইজ ইকুয়াল টু আই বি, সেক্ষেত্রেও তাহলে কি হচ্ছে যে বি বিন্দুর দূরত্ব এটাও কিন্তু চক্রগতির ব্যাসার্ধ নয়। কিন্তু দেখা যাচ্ছে আই ইজ ইকুয়াল টু আই সি, সেক্ষেত্রে কে সিটাই হচ্ছে কি চক্রগতির ব্যাসার্ধ। তো সেক্ষেত্রে যেটা আবার বলছিলাম, আমি আবারও বলি, আমাদের চক্রগতির ব্যাসার্ধ নিয়ে ডিটেলস কোনো পড়াশোনা নেই, এখানে কোনো ম্যাথমেটিক্যাল বা গাণিতিক যে সমাধান কোনো মানে সমস্যা কোনো কিছু নেই, এমনকি কোনো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন নেই। তো আমরা শুধুমাত্র কি করছি, আমরা সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি, তাই নাকি? সেই সংজ্ঞাটা হচ্ছে কোন একটা অক্ষের সাপেক্ষে কোন একটা দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক যদি ওই বস্তুটির সমস্ত ভর কোন একটা বিন্দুতে কেন্দ্রভূত করলে বস্তুটির জড়তার ভ্রামক, ওই বিন্দুর জড়তার ভ্রামক যদি পরিবর্তন না হয়, তবে ওই বিন্দু থেকে অক্ষের যে দূরত্ব এটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। তো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে যদি এই বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রভূত বিবেচনা করি, তাহলে এই বিন্দুর জন্য জড়তার ভ্রামক হবে এম কে স্কোয়ার, যেটি কি অক্ষ সাপেক্ষে গোটা বস্তুটির জড়তার ভ্রামক আই তার সমান নয়। সুতরাং কে এ চক্রগতির ব্যাসার্ধ নয়। বি বিন্দুতেও যদি কেন্দ্রভূত বলে মনে করি, সমস্ত ভর বি বিন্দুতে কেন্দ্রভূত আছে, তাহলে বি বিন্দুর জড়তার ভ্রামক হবে এম কে বি স্কোয়ার। সেটাও কিন্তু এই যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, যেটা অর্থাৎ ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে গোটা বস্তুর জড়তার ভ্রামকের সমান নয়। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি সি বিন্দুতে যদি এটা করা হয় তাহলে সেটি সমান হবে। তো সুতরাং আমাদের সি বিন্দুর দূরত্বটা কি চক্রগতির ব্যাসার্ধ। সুতরাং আমরা যে সংজ্ঞা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আসলে মূলত তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা চক্রগতির ব্যাসার্ধকে সবসময় কে দ্বারা প্রকাশ করি। তো আমরা এখানে আর এ বি ইত্যাদি রাখবো না। তাহলে তাই যদি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুটা হচ্ছে সেই বিন্দু যেখানে কি সমস্ত ভরকে কেন্দ্রীভূত করলে বস্তুটি জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধের ওই বিন্দুটা জড়তার ভ্রামক ওই সমস্ত বস্তুটির জড়তার ভ্রামকের সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি I is equal to m, এখানে কি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা শিক্ষার্থীরা তো এই যেটা তোমাদেরকে বলছিলাম যে
জড়তার ভ্রামক সংক্রান্ত দুটি উপপাদ্য আছে, বিশেষ করে পাত আকৃতির বস্তুর ক্ষেত্রে। এই পাত আকৃতির বস্তু মানে যার শুধুমাত্র ক্ষেত্রফল আছে, এরকম বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই ধরনের উপপাদ্য ব্যবহার হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, যেটি হচ্ছে যে কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি ওই পাতে অবস্থিত দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। তো পাত আকৃতি বলতে এখানে বুঝতে পারছো তোমরা যে চিত্রে দেখানো আছে যে একটি বস্তু, তাহলে এর দেখো যে কি হচ্ছে, এর দুটি অক্ষ, যেটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এরকম দুটি অক্ষ কি করছে, এটা পরস্পর লম্ব। আমরা জানি যে এক্স ওয়াই দ্বারা পরস্পর লম্ব হয়, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এর দুটি পাতের পৃষ্ঠে অবস্থান করছে, কিন্তু তারা পরস্পর লম্ব। এবং সেক্ষেত্রে এক্স অক্ষের সাপেক্ষে ওই বস্তুটির জড়তার ভ্রামক হবে আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে ওই বস্তুটির জড়তার ভ্রামক হবে আই ওয়াই। এখন এই দুটি অক্ষের ছেদবিন্দু ও দিয়ে কিন্তু পাতের লম্বভাবে গমনকারী অক্ষ, যেটি যে অক্ষ, এর সাপেক্ষে পাত্রের যে জড়তার ভ্রামক আই জেড, এখানে বলা হচ্ছে অক্ষ উপপাদ্য অনুসারে আই জেড ইজ ইকুয়াল টু হবে আই এক্স প্লাস আই ওয়াই। শিক্ষার্থীরা তোমরা আশা করি যে এখানে চিত্র থেকে বুঝতে যদি সমস্যা হয়, তারপর আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটা পাত আকৃতির বস্তু হিসেবে বিবেচনা করি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে একটা পাত আকৃতির বস্তু, এই পাত আকৃতির বস্তুর উপরে দেখো দুটি অক্ষ আছে। এটা একটা এক্স অক্ষ, সবুজ মাথাওয়ালা যে কলমটা এটা এক্স অক্ষ, আর লাল মাথাওয়ালা যে কলম এটাকে যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে এই এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু এই পাত্রে একটা জড়তার ভ্রামক পাওয়া যাবে, তাই নাকি? আবার অনুরূপভাবে ওয়াই অক্ষের সাপেক্ষেও কিন্তু এই পাত্রে একটা জড়তার ভ্রামক পাওয়া যাবে। অক্ষ মানে কি, এই অক্ষের সাপেক্ষে পাত্র এম ঘুরতে পারে, আবার কি এই অক্ষের সাপেক্ষে পাত এইভাবে ঘুরতে পারে। সুতরাং আমরা এই যে এক্স অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামক আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে পাতের জড়তার ভ্রামক আই ওয়াই, এবার এই দুটি ছেদবিন্দু দিয়ে কিন্তু পাতের সঙ্গে কি লম্বভাবে গমনকারী অক্ষ। আশা করি বুঝতে পারছো এই যে দেখছো, তাহলে কি আমাদের তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কি জেড অক্ষ, তাই না? এই জেড অক্ষ, এই জেড অক্ষের সেটি কেমন হচ্ছে, এই দুইটা পাতের ছেদবিন্দু দিয়ে গমন করে, কিন্তু পাতের তলের সঙ্গে কি লম্ব, লম্ব। তাহলে এটি যদি জেড অক্ষ হয়, তাহলে বলা হচ্ছে কি এই যে কালো মাথাওয়ালা কলম যেটি হচ্ছে জেড অক্ষ, তোমরা দেখতে পাচ্ছ জেড অক্ষ, এই জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটি হবে কি ওই যে পাতের সমতলে অবস্থিত কিন্তু পরস্পরের সাপেক্ষে লম্ব দুটি অক্ষ, তাদের জড়তার ভ্রামকের সমষ্টির সমান, অর্থাৎ আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। তোমরা লম্ব অক্ষ উপপাদ্য দেখলে, এবার অনুরূপ আরেকটি উপপাদ্য আছে, সেটি হচ্ছে যে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো প্রয়োগ আছে। আমি কিন্তু এর গাণিতিক যে প্রতিপাদন করি সেটা আমি দেখাচ্ছি না পুরোপুরি তোমাদেরকে, আমি শুধু এর তোমরা এটা জেনে রাখো, এর সরাসরি প্রয়োগ আমরা দেখব। সমান্তরাল অক্ষ উপপাদ্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। বলা হচ্ছে কি কোন অক্ষের সাপেক্ষে কোন বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভর কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তোমরা দেখো যে একটা পাতাকৃতির বস্তু দেখানো আছে, সেখানে একটি ওই যে বেশ বড় একটি অক্ষ দেখানো আছে, বেশ সিলিন্ড্রিক্যাল একটা অক্ষ। ওই অক্ষের সাপেক্ষে পথের ওই পাত্রের জড়তার ভ্রামক হচ্ছে আইসিএম, কিংবা আমরা যেটা হোক আর কি, সিএম মানে যেটা মধ্যবিন্দু দিয়ে গেছে একটা অক্ষ, এটা যদি সিএম ধরি, তাহলে এই অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামক হচ্ছে আইসিএম এম আর স্কয়ার।
আচ্ছা, এখানে চিত্রের বিষয়টা নিয়ে একটু বর্ণনাতে একটু সমস্যা হতে পারে, আমি চিত্র এঁকে দেখিয়ে দিচ্ছি আসলে বিষয়টা কি হবে। সেক্ষেত্রে যে আমরা একটা অক্ষ বিবেচনা করছি, এটাকে আমরা ওয়াই ওয়াই প্রাইম অক্ষ বলছি। এর সাপেক্ষে একটা বস্তু জড়তার ভ্রামক হবে আই ওয়াই ওয়াই। এই অক্ষ সাপেক্ষে এই পাত্রের জড়তার ভ্রামক হচ্ছে আই ওয়াই ওয়াই প্রাইম। এখন এই বস্তুটির কিন্তু একটি ভার কেন্দ্র থাকবে। ভার কেন্দ্র বা ভর কেন্দ্র যেটা আমরা বলি না কেন, দুটি কিন্তু ভিন্ন বিষয়। যদিও সুষম ত্বরণের ক্ষেত্রে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই হয়ে থাকে, কিন্তু অসম ত্বরণের ক্ষেত্রে সেখানে কিন্তু ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র দুটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে যে বিন্দুতে বস্তুর সমস্ত ভর নিচের দিকে ক্রিয়া করে। তোমরা দেখেছো যে বিভিন্ন সার্কাস বা ইয়েতে দেখানো হয় কি, কোন একটা বস্তুকে, বড় একটা বস্তুকেও কি একটা ছোট্ট জায়গায় একটা সাপোর্ট দিয়ে এটা রাখা হয়, তাই না? আমি চেষ্টা করছি, যেটা হবে কিনা জানি না, কঠিন কাজ, কারণ এটার জন্য প্র্যাকটিস দরকার। তো সেক্ষেত্রে খেয়াল করো, আমি কিন্তু কলমটা রেখেছি কি, এই কলমটাকে রেখেছি কিন্তু এর ভর কেন্দ্র কিন্তু একটা সাপোর্ট দিয়েছে বলে কি কলমটা রাখতে পারছি আমি, তাই নাকি? তোমরা এরকম কিন্তু দেখো বিভিন্ন কিন্তু যে শারীরিক কসরত যে সার্কাস গুলো দেখানো হয়, সেখানে কিন্তু এই ধরনের কাজগুলো করাতে আমি এখানে সাপোর্টটা দিয়েছি কোথায়, আসলে এর কি ভর কেন্দ্র বলি বা ভার কেন্দ্র বলি সেটাই সেখানেই, অর্থাৎ যে বিন্দুতে এর সমস্ত ওজন নিচের দিকে ক্রিয়া করছে সেই বিন্দুতে আমি কি করেছি, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেছি, এবং এই দুটি বল পরস্পর সমান হওয়ার জন্য কি হচ্ছে, বস্তুটি ব্যালেন্স অবস্থায় থাকছে। তো এখানে আমরা যেখানে অবস্থান করছি এই কলমটার জন্য, এই কলমটার প্রত্যেকটা বিন্দুতে কিন্তু জি এর মান সমান। সুতরাং এই কলমটার প্রত্যেকটা অংশ কি করছে, একটা সুষম অভিকর্ষ বলের ক্ষেত্রে বা ত্বরণের ক্ষেত্রে আছে। তো সুতরাং এর সমস্ত ভার কেন্দ্র যে বিন্দুতে ক্রিয়া করছে ওটাই আমরা, ওজন ক্রিয়া করছে ওটাকে আমরা ভার কেন্দ্র বলছি। কিন্তু যদি এখানে যদি ওজনটাকে সরিয়ে ফেলা যেত, অর্থাৎ এখান থেকে অভিকর্ষ বলটাকে যদি সরিয়ে ফেলা যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হতো, বস্তুটির সমস্ত ভর যে বিন্দুতে ক্রিয়া করতো সেটাই হয়ে যেত ভর কেন্দ্র। আর যেহেতু ভর কেন্দ্র এবং আমাদের এখানে একটা সুষম বল মানে মহাকর্ষ বল এই অবস্থানে আছে, বস্তুটি যেহেতু আকারে খুব ছোট এবং কি এটি আনুভূমিক ভাবে আছে, সুতরাং এর সমস্ত অংশে কি মহাকর্ষ বলটা বা অভিকর্ষ বলটা সমানভাবে ক্রিয়া করতে, সুতরাং এক্ষেত্রে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র সমান। কিন্তু যদি কলমটা লম্বভাবে রাখতাম এবং কলমটা যদি অনেক বড় হতো, তাহলে দেখা যেত কি এর ভর কেন্দ্রে কিন্তু একটাই বিন্দু হতো, যে কোনো একটা বিন্দু হয়তো নিচের দিকে একটা বিন্দু যেটা দিয়ে কি ভর বস্তুটার সমস্ত ভর ক্রিয়া করছে, কিন্তু তার ভার কেন্দ্রে কিন্তু ভিন্ন ভিন্ন। কারণ কি এই অংশের নিচের অংশটুকুর জন্য যে অভিকর্ষ বল, তার উপরের অংশের জন্য অভিকর্ষ বল, তার উপরের জন্য অভিকর্ষ বল ভিন্ন ভিন্ন হতো, তাই নাকি? যদিও কিন্তু কলমটার দৈর্ঘ্য এখানে এতটাই ক্ষুদ্র যে এর জন্য আলাদা নয়, কিন্তু তোমরা কল্পনা করো এটি যদি অনেক লম্বা একটি কলম হতো, তাহলে স্বাভাবিকভাবে কি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষ বলের পরিমাণ বা অভিকর্ষ বলের পরিমাণ কিন্তু পরিবর্তন হয়। তাহলে এটা পরিবর্তন হওয়ার ফলে কি হতো, তার ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্ন ওজন ক্রিয়াশীল হতো, তাই নাকি? এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অংশের জন্য বিভিন্ন বিভিন্ন ভার কেন্দ্র পাওয়া যেত। এই ক্ষেত্রে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যেত। কিন্তু যাই হোক, আমরা এই কলমের আকৃতি বা এরকম ছোট্ট বস্তু বা যে অনুভূমি তার অবস্থান ইত্যাদির উপর নির্ভর করে যদি দেখতে পাই সেটি একটি সুষম মহাকর্ষ বল বা অভিকর্ষ বলের ক্ষেত্রে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে বস্তুটির ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই হবে। তো সেই অনুসারে আমরা এই অক্ষের সাপেক্ষে এই বস্তুটির জড়তার ভ্রামক ধরে নিচ্ছি যে আই ওয়াই প্রাইম, আর এই বস্তুটির ভর কেন্দ্র হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জি। এখন বলা হচ্ছে কি যে ওয়াই ওয়াই প্রাইম অক্ষের সমান্তরাল কিন্তু ভার কেন্দ্রগামী। আরেকটি অক্ষ যেটাকে আমরা বলছি পিকিউ। তাহলে আমরা ওয়াই ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে গোটা বস্তুটা যত ভ্রামক ধরলাম আই ওয়াই ওয়াই প্রাইম, আর এই গোটা বস্তুটার যে ভর কেন্দ্র যেটা হচ্ছে জি, তার মধ্যে দিয়ে আরেকটি অক্ষ, যে অক্ষটা হতে হবে কি এই অক্ষের সমান্তরাল, এবং এই অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক হচ্ছে আইজি। যদি এই অক্ষ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব আর হয়ে থাকে, সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে বলা হচ্ছে যে সেটি হবে আই ওয়াই ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আইজি প্লাস এম আর স্কোয়ার।
সেক্ষেত্রে আশা করি এবার তোমরা পরিষ্কার হয়েছে। আমি আবারও বলছি, কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক ওই অক্ষের সমান্তরাল কিন্তু ভারকেন্দ্রগামী অপর একটি অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক এবং বস্তুটির ভর এবং অক্ষ দুটির মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। I y প্রাইম ইজ ইকুয়াল টু IZ প্লাস M আর স্কয়ার। এটি হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এবার আমরা কি করব, আমরা এবার জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য কিছু বিষয় মানে বিশেষ কিছু ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় করাটা দেখব, আমরা শিখব। প্রথমে আমরা জানবো যে একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে ওই দণ্ডটির জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা কি করেছি, আমরা যেটা করেছি, আমরা একটি সরু ও সুষম দণ্ড বিবেচনা করছি। এই সরু ও সুষম দণ্ড এবি এর ভর হচ্ছে, আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এম যদি ধরি এর ভর, এবং এর দৈর্ঘ্য হচ্ছে এল, স্মল এল। তো এর দৈর্ঘ্যের মধ্যবিন্দু অর্থাৎ ও হচ্ছে দৈর্ঘ্যের মধ্যবিন্দু, এবং দৈর্ঘ্যের মধ্যবিন্দু শুধু হলে হবে না, দৈর্ঘ্যের আবার লম্ব হতে হবে। অর্থাৎ আমরা যে দণ্ডটা যদি এটা হয়, যদিও আমার হাতের কলমটি কিন্তু সরু ও সুষম, সরু হতে পারে কিন্তু সুষম না। সুষম না এই অর্থে যে এইদিকে চিকন এদিকে মোটা, তাই না? সুষম বলতে সব জায়গায় একই রকম হতে হবে, আবার কি একই উপাদান দ্বারা তৈরি হতে হবে, অর্থাৎ সব জায়গায় তার ভর ঘনত্ব একই রকম হতে হবে। এটা সুষম নয়, তারপর আমরা ধরে নিচ্ছি যে এটা একটি সুষম দণ্ড। তাহলে এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে কিন্তু অক্ষ অসম অনেকভাবে যেতে পারে, যেমন কি একদম লম্ব বরাবর একটা অক্ষ চলে যেতে পারে, তির্যক ভাবে যেতে পারে, তাই নাকি? আমি যদি তোমাদের দেখাই, তাহলে অক্ষ হতে পারে এরকম হতে পারে, অক্ষ এই কলমটার সাপেক্ষে এরকম হতে পারে, এরকম হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে লম্ব। তাহলে দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে কিংবা এবং দৈর্ঘ্যের লম্ব বরাবর গমনকারী একটি অক্ষ, সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই বলছে আমরা। তোমাদের চিত্রে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ। এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই এবি দণ্ডটা ঘুরতে পারে, এবং এই দণ্ডের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে গোটা দণ্ডটার জড়তার ভ্রামক আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, প্রথমে আমরা যেটা কাজটা করব, এখানে আমরা যে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা বস্তুটার ক্ষুদ্র, এই গোটা দণ্ডটার ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করছি, ডিএক্স। ঠিক আছে? এই এই যে ডিএক্স অংশ, এই ডিএক্স অংশের ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে এক্স। তো গোটা আমরা ধরে নিচ্ছি যে ধরি দণ্ডটির সুতরাং প্রতি একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। তাহলে সুতরাং দণ্ডটি ডিএক্স অংশের ভর, ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল ইন্টু ডিএক্স। আমরা কিন্তু সবসময় তাই করি প্রিয় শিক্ষার্থীরা, বাজারে যখন যাই আমরা ধরে নাও যে আমরা 7 কেজি চাল কিনবো, তো আমাদেরকে বলা হলো যে 2000 টাকা মন। 2000 টাকা মন এর অর্থ কি যে 40 কেজির দাম 2000 টাকা। তখন আমরা কি করি যে আমরা প্রতি 1 কেজির দাম কিন্তু মনে মনে হিসাব করি, দেখি যে আমরা যে প্রতি 1 কেজির দাম হচ্ছে 50 টাকা করে। তাহলে সেক্ষেত্রে 50 টাকা করে যদি হয়, তাহলে আমি 7 কেজি নিব। তখন আমি কি করি, আসলে কি বের করলাম, আমি প্রতি একক ভরের মূল্য আমি আগে বের করে নিলাম। তারপরে কিন্তু আমরা কি করি, 7 গুণন এই 50, 535, 350। তাহলে আমরা কিন্তু এইভাবেই কিন্তু সবসময় কোনো জিনিসের কিন্তু মূল্য নির্ধারণ করি বা মূল্যটা ঠিক মানে হিসাব করি আর কি। একই রকম ভাবে এটা শুধু যে পূর্ণ সংখ্যা হলে হবে তা নয়, এটা কিন্তু ফ্র্যাকশন হলেও তাই।
যেমন আমরা যদি বলি 0.7 কেজির মূল্য কত, ওই একই ব্যাপার। অর্থাৎ আমরা প্রথমে কি করি যে প্রতি কেজির মূল্য হচ্ছে 50 টাকা, সুতরাং 0.7 এর কত 50 গুণন 0.7 35 টাকা। তো যেটাই হোক না কেন আসলে আমরা প্রথমে কি করি একক ভরের মূল্য। তো এই পরিমাপের ক্ষেত্রেও এইখানেও তাই, আমরা প্রথমে করলাম ডিএক্স একটা ক্ষুদ্র অংশ। কতটা ক্ষুদ্র অংশ? যেটা শূন্যের কাছাকাছি, খুবই ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশের ভর কত হবে? তাহলে যদি দণ্ডটার প্রতি একক দৈর্ঘ্যের ভর যদি m/l হয়, তাহলে ডিএক্স অংশের ভর হচ্ছে m/l ইন্টু ডিএক্স। তো আমরা সেটা বের করে নিলাম এবং এই ভরটাকে আমরা ডিএম দ্বারা প্রকাশ করছি, ডিএম। সুতরাং ডিএক্স অংশের জড়তার ভ্রামক আমরা জানি ক্ষুদ্র অংশ তার ক্ষুদ্র ভর, সুতরাং তার জড়তার ভ্রামককে ক্ষুদ্রভাবেই প্রকাশ করতে হবে। ডিআই ইজ ইকুয়াল টু কি? আমরা জানি জড়তার ভ্রামকের সংজ্ঞা কি? ভর গুণন কি? দূরত্বের বর্গের গুণফল। তাহলে এখানে ভর হচ্ছে ডিএম আর ওই ডিএক্স অংশটুকুর দূরত্ব হচ্ছে এক্স। আমরা ডিএম সমান সমান তাহলে এখান থেকে লিখতে পারি m/l dx ইন্টু এক্স স্কোয়ার। আমরা যদি একটু সাজিয়ে লিখি আমরা এইভাবে লিখবো m/l এক্স স্কোয়ার ডিএক্স। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এই গোটা দণ্ডটা এরকম অসংখ্য ডিএক্স এর সমষ্টি। একটা ডিএক্স এর জড়তার ভ্রামক যদি ডিআই হয়, তাহলে এরকম যতগুলো ডিএক্স আছে এই দণ্ডটার ভিতরে প্রত্যেকের জড়তার ভ্রামকের সমষ্টি হবে কি? এই অক্ষ সাপেক্ষে এই গোটা দণ্ডটার জড়তার ভ্রামক। সুতরাং আমাদের এখানে কি করতে হবে? সমাকলন করতে হবে। তোমরা নিশ্চয় 3 নম্বর অধ্যায়ে বা 2 নম্বর অধ্যায়ের শেষে তোমরা যে সমাকলন বা ব্যবকলন বিষয়গুলো শিখেছো। তো সেইখানে সেই অনুসারে আমরা তাহলে কি বলতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনশীল রাশির যোগের জন্য আমরা কি ব্যবহার করি? সমাকলন। তাহলে এই সমাকলনগুলো সুতরাং আমরা বলতে পারি সুতরাং দণ্ডটির জড়তার ভ্রামক I is equal to integration of di. Integration of di তার মানে হচ্ছে যে m/l x স্কয়ার dx। এখন কতগুলো ডিআই কে যোগ করবে? যতগুলো ডিএক্স আছে ওই দণ্ডের ভিতরে, তাহলে কোথায় থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে সেটা তো আমাদের নির্ধারণ করে দিতে হবে। তাহলে ওর শুরুর যে বিন্দুর মান স্থানাঙ্ক এবং শেষের যে বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটার লিমিট দিয়ে দিতে হবে যে কোথায় থেকে শুরু আর কোথায় থেকে শেষ, যেটাকে আমরা লিমিট বলি, তাই নয় কি? তাহলে সুতরাং আমরা শিক্ষার্থীরা যে এখানে যদি আমাদের মূল বিন্দু সেট করা হয়ে থাকে ও বিন্দুতে, তাহলে গোটা দণ্ডটার দৈর্ঘ্য যদি এল হয়ে থাকে, তাহলে এদিকে আছে l/2 অংশ, এদিকেও আছে l/2 অংশ। কিন্তু এটা যদি মূল বিন্দু হয় তাহলে এইদিকে আমাদের মাইনাস, ওদিকে প্লাস, সুতরাং আমাদের এটা কি মাইনাস l/2 আর এটা কি হয়ে যাবে প্লাস l/2, তাই নয় কি? তাহলে দেখো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস l/2 আর একদম আদি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস l/2, সুতরাং ওই দণ্ডটার মোট দৈর্ঘ্য কত? প্লাস l/2 মাইনাস l/2, অর্থাৎ কি l/2 প্লাস l/2 সমান সমান l। গোটা দণ্ডটার কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে এটি হচ্ছে একদম তার আদি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে তার শেষ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কোথায় শুরু করতে হবে? মাইনাস l/2 থেকে। আর কোথায় শেষ করতে হবে? প্লাস l/2 তে। তো সুতরাং আমরা সেই লিমিটটা দিয়ে দিচ্ছি মাইনাস l/2 থেকে প্লাস l/2 পর্যন্ত যতগুলো ডিএক্স আছে সবগুলো ডিএক্স এর যে ডিআই হবে সেই ডিআই গুলোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? এই অক্ষের সাপেক্ষে ওই গোটা দণ্ডটির জড়তার ভ্রামক। তো সুতরাং আমরা এখান থেকে তাহলে আমরা সমাকলনটা করে ফেলি। আমরা সমাকলনের নিয়ম অনুসারে আমরা জানি m/l এটা কনস্ট্যান্ট, অর্থাৎ বস্তুটির ডিএক্স এর অবস্থান চেঞ্জ হতে পারে। ডিএক্স এর অবস্থান চেঞ্জ হওয়ার কারণে কি হবে? তার দূরত্ব চেঞ্জ হবে। তার দূরত্ব চেঞ্জ হলে কি হতে পারে? তার জড়তার ভ্রামকের বিভিন্ন অংশের জড়তার ভ্রামক চেঞ্জ হবে, কিন্তু বস্তুটির কিন্তু মোট ভর আর যে মোট দৈর্ঘ্য এটি কিন্তু কোনো পরিবর্তন হবে না। সুতরাং এখানে আমরা ব্যবকলন করছি কি এক্স এর সাপেক্ষে, সমাকলন করছি এক্স এর সাপেক্ষে, কিন্তু এক্স এর সাপেক্ষে বস্তুটির মোট ভর আর মোট দৈর্ঘ্য কিন্তু পরিবর্তনশীল নয়। এক্সটা কি ডিএক্স এর অবস্থানের সাপেক্ষে এক্স এর পরিবর্তন হবে, আর সেক্ষেত্রে এক্স একটা পরিবর্তনশীল রাশি এখানে, কিন্তু এখানে সেই এক্স এর সাপেক্ষে কিন্তু এল এবং এম এর কিন্তু কনস্ট্যান্ট। সুতরাং m/l এটা আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিলাম। আমাদের সমাকলন নিয়ম অনুসারে আমরা জানি x টু দি পাওয়ার 2 + 1 ডিভাইড বাই 2 + 1, তাই না কি? তাহলে x টু দি পাওয়ার 2 + 1 ডিভাইড বাই 2 + 1 আমাদের লিমিটটা আমরা রেখে দেব মাইনাস l/2 থেকে প্লাস l/2। এবার 3l এখানে একবারে আমরা লিমিট বসিয়ে দিচ্ছি, x এর পরিবর্তে আমরা বসাবো l/2 কিউব মাইনাস l/2
আমরা এক্স হচ্ছে চলক, এই চলককে কি করবো, একবার আপার লিমিট দ্বারা প্রতিস্থাপন করব এবং কি পরের বার লোয়ার লিমিট দ্বারা প্রতিস্থাপন করব। প্রত্যেক ক্ষেত্রে ঘাত ঠিক থাকবে। তো আমরা এখান থেকে তাহলে লিখতে পারছি m/3l, যেখানে এটি হচ্ছে l³/8, মাইনাস কে কিউব করলে প্লাস, এটা মাইনাসই থাকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস l³/8 সমান সমান আমরা এখানে পাচ্ছি 2l³/8, তাহলে m/3l ইন্টু 2l³/8, যেখানে l কেটে এখানে একটা l স্কোয়ার, এখানে l স্কোয়ার থাকবে 4, সুতরাং আমরা বলতে পারি বা I is equal to ml²/12। এটাই হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের রাশিমালা। কোন একটি দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং তার এক প্রান্ত দিয়ে যদি কোনো অক্ষ যায়, তাহলে তার সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক হচ্ছে ml²/12। তো সেক্ষেত্রে এখানে জড়তার ভ্রামক বললাম। এখন চক্রগতির ব্যাসার্ধ আমি পাশে লিখছি, আমি মুছছি না এই কারণে যে এটা আমাদের আবার এখনই লাগবে। চক্রগতির ব্যাসার্ধ, তাহলে চক্রগতির ব্যাসার্ধ যে কে হয়ে থাকে, তাহলে আমরা কি জানি যে I is equal to mk² বা mk² is equal to, এখানে আমরা কি পেলাম ml²/12, বা এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি k is equal to √, যদি আমরা mm কেটে যাই l/কি 12, তাই না কি 12 মানে হচ্ছে 4 × 3 2√3। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে ওই যে অক্ষ, ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এইটা। আমরা এবার পরেরটা পড়বো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে আমাদের স্ক্রিনে কি আছে। এবার ওই একই ওই সরু ও সুষম দণ্ডের জড়তার ভ্রামকই বের করব, কিন্তু এক প্রান্ত দিয়ে, সরি মধ্যবিন্দু দিয়ে নেই। এটা আমরা দেখাবো কি, এক প্রান্ত দিয়ে, যেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো স্ক্রিনে দেখানো হচ্ছে যে বলা হচ্ছে যে একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। তাহলে আমরা যদি একই রকম ভাবে এখানে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে খেয়াল করো যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেটা এমন হবে ওই একই রকম ভাবে y প্রাইম অক্ষ, এটি আমরা ধরে নিলাম যে dx একটা অংশ, যেটি ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব x, এই গোটা দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে l, দণ্ডটির ভর হচ্ছে m। তাহলে দেখো যে এই যে বর্ণনা অনুসারে তোমাদের স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, তো সেই অনুসারে যদি আমরা ধরে নিই যে এবি একটি দণ্ড, এই এবি দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষ, অর্থাৎ এটি যদি আমাদের কলমটা যদি সেই অক্ষ হয়ে থাকে, সেই বস্তু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কি তার এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষ হচ্ছে আমার এই আঙ্গুলটা, তাই না কি? আগে ছিল মধ্যবিন্দু দিয়ে কিন্তু দৈর্ঘ্যের লম্ব, এবার হলো কি এক প্রান্ত দিয়ে কিন্তু দৈর্ঘ্যের লম্ব। তাহলে সুতরাং এইরকম একটা অক্ষ আমরা দেখাচ্ছি y প্রাইম, তার সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক কত। এই জড়তার ভ্রামক বের করতে যে দেখে একই রকম ঘটনা, আমরা ধরে নিচ্ছি যে দণ্ডটির মোট ভর m, দণ্ডটির মোট দৈর্ঘ্য l, একক দৈর্ঘ্যের ভর m/l, এবং এই দণ্ডের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করছি আমরা dx, যে dx এর ভর কত হচ্ছে dm, সেটি হচ্ছে একক দৈর্ঘ্যের ভর গুণন তার পরিমাণ m/l × dx, এবং ওই dx অংশের এবার যে জড়তার ভ্রামক সেটা কি হবে di, সেটাও কি হবে একই রকম, অর্থাৎ dm × x², অর্থাৎ m/l x² dx। এখন এক্ষেত্রে আমরা গোটা দণ্ডটার জড়তার ভ্রামক কি হবে ওই অক্ষ সাপেক্ষে, তাহলে কি এরকম অসংখ্য di এর সমষ্টি। সুতরাং i = ইন্টিগ্রেশন অফ di, কিন্তু
এখানে ডিআই বললো, এখানে কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। কেন হচ্ছে দেখো, কারণ আমাদের মূল বিন্দু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেহেতু অক্ষটাকে দণ্ডটার এক প্রান্ত দিয়ে নিয়েছি, তো সুতরাং আমাদের মূল বিন্দু কিন্তু আমরা সেট আপ করেছি এই যে এ প্রান্তে। এটা এবি দণ্ড যদি বলি তাহলে এ প্রান্তে, এটাই হচ্ছে আমাদের মূল বিন্দু ও। তাহলে সুতরাং তাই যদি হয় তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্কের মান কত হবে? 0। এবং এইদিকে যেহেতু ধনাত্মক, সুতরাং এটি হবে কি? প্লাস এল। সুতরাং আমাদের লিমিট কি হবে? 0 থেকে এল পর্যন্ত। সুতরাং আমরা শুধু এখানে লিমিট চেঞ্জ করে দিচ্ছি 0 থেকে এল। এবার সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র লিমিট চেঞ্জ হওয়ার কারণে শেষে এসে প্রতিস্থাপনের ক্ষেত্রে লিমিট চেঞ্জ হয়ে যাবে। লিমিটের প্রতিস্থাপন অর্থাৎ এখানে কি হবে? এল কিউব 0 কিউব। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এল কিউব মাইনাস 0, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 3। এম এল স্কোয়ার বাই 3 এটি হচ্ছে এই এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডটির জড়তার ভ্রামক। আর তোমরা বুঝতে পারছো এক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয় তাহলে আমরা কি লিখতে পারি? এম কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 3। অর্থাৎ সেক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু এল বাই রুট 3। সুতরাং অক্ষ অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সাপেক্ষে কিন্তু গোটা দণ্ডটা জড়তার ভ্রামক বা চক্রগতির ব্যাসার্ধ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমরা যদি এরকম ভাবেই, স্যার আসছে নাকি? সেক্ষেত্রে তোমরা খেয়াল করো যে আমরা এখন কিভাবে উদ্দীপক এখান থেকে তৈরি করতে পারি, মানে কি ধরনের প্রশ্ন হতে পারে। এই দুটি কিন্তু তোমাদের সবার বইয়ে আছে, যতগুলো রাইটার আছে তাদের সবার বইয়ে কিন্তু এই দুটি দেয়া আছে সরাসরি। কিন্তু আমরা এখান থেকে একটু যদি পরিবর্তন করি তাহলে কি করে বের করবো? আসলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে? আগে কিন্তু এই গাণিতিক যে রাশিমালাটা এটা আগে প্রতিপাদন করে নিতে হবে, আমাদের সূত্রটা বা সমীকরণটাকে তৈরি করে নিতে হবে। তারপরে আমরা কি করব? সেখানে আমরা ভর এবং দৈর্ঘ্য বসালে আমাদের মান পেয়ে যাবো। যেমন দণ্ডটার ভর যদি হয় 3 কেজি এবং তার দৈর্ঘ্য যদি হয় 1.5 মিটার, তাহলে খেয়াল করো মধ্যবিন্দু দিয়ে অক্ষ গেলে সেই এম, তাই নয় কি, এম এল স্কোয়ার বাই 12, যেখানে কি আমরা এল বাই 2√3 এটা পেলাম, ওইখানে কিন্তু মান বসালে কিন্তু পেয়ে যেতাম। আবার দেখো এম এল স্কোয়ার বাই 12 ছিল যেটা আর কি, সেখানে হচ্ছে যে আমরা কি এম এবং এল এর মান বসালে পেতাম, তাহলে মধ্যবিন্দু দিয়ে অক্ষ গেলে এরকম মান পেতাম। ওই একই দণ্ডের কিন্তু এক প্রান্ত দিয়ে গেলে সেখানে কিন্তু এম এর মান এল এর মান বসালে কিন্তু একই হবে না। তাহলে শুধু ওই দণ্ডটির ভর এবং দৈর্ঘ্য জানা থাকলে কি অক্ষ কোন দিক দিয়ে গেছে সেই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক কত হবে সেটা বের করার জন্য কিন্তু আমাদের রাশিমালাটাকে বের করে নিতে হবে। তো সেটাই এখন দেখছি যে যদি আমাদের এরকম হয়, তাহলে এটা একটি দণ্ড যার বলা হচ্ছে যে দৈর্ঘ্যের 1/3 দূর দিয়ে কোন একটা প্রান্ত তার টোটাল দৈর্ঘ্যের 1/3 দূর দিয়ে কিন্তু দৈর্ঘ্যের লম্ব ভাবে একটা অক্ষ চলে গেছে, সেই অক্ষের সাপেক্ষে ওই দণ্ডটার জড়তার ভ্রামক কত হবে। তো আমরা তাহলে সেক্ষেত্রে যদি গোটা দণ্ডটাকে 1/3 ভাগে ভাগ করি, 1, 2 এবং 3, তাহলে যে কোনো এক প্রান্ত আমরা বাম প্রান্ত দিয়ে নিলাম, তাহলে এই যে একটি দণ্ড, এই দণ্ডের যে কোনো এক প্রান্ত থেকে দৈর্ঘ্যের লম্ব বরাবর কিন্তু এক প্রান্ত থেকে 1/3 দূর দিয়ে একটি অক্ষ চলে গেল। এই অক্ষের সাপেক্ষে এই গোটা দণ্ডটার জড়তার ভ্রামক কত? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে? আমরা ওই একই রকম ভাবে সমাধান করব যে দণ্ডটার ভর ধরেছি ক্যাপিটাল এম, তার দৈর্ঘ্য ধরেছি স্মল এল, এবং সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যের ভর এম বাই এল, ডিএক্স অংশের ভর এম বাই এল, সবকিছু ঠিক থাকবে এবং ওই ক্ষুদ্র ডিএক্স অংশের জড়তার ভ্রামক হবে ডিআই, যেটি হবে ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে আসার পরে আমরা সুতরাং এই অক্ষের সাপেক্ষে গোটা দণ্ডটার জড়তার ভ্রামক কত হবে? আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিআই। এবার কিন্তু আমাদের লিমিট চেঞ্জ করে দিতে হবে। লিমিটটা কত হবে? তো গোটা দণ্ডটাকে যদি আমরা 2-3 ভাগে ভাগ করি তাহলে এদিকে আছে 1 ভাগ, এদিকে আছে কত? 2 ভাগ। তো যদি মূল বিন্দু এটা হয়, এটা মধ্যবিন্দু, তাহলে আমরা বাম দিকে সামনে কি করি? ঋণাত্মক ধরি। এমন কোনো নিয়ম নাই কিন্তু যে ডান দিকে ঋণাত্মক ধরা যাবে না, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল যা করি সেটাই আমরা করছি। ঋণাত্মক
বাম দিকে ধরলাম, আর এদিকে কি ধনাত্মক ধরলাম। সুতরাং আমাদের লিমিট হবে -l/3 থেকে 2l/3। সেক্ষেত্রে আমাদের লিমিট হয়ে যাচ্ছে -l/3 থেকে 2l/3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা পরের অংশটুকু তোমরা করে নিতে পারো। আমরা যদি এখানে বলতাম 2/5 দূর দিয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হতো, আমরা গোটা তরণটাকে 5 ভাগে ভাগ করতাম, একদিকে 2 ভাগ দিতাম, আরেকদিকে কি 3 ভাগ দিতাম, অর্থাৎ এরকম হতে পারতো। তাহলে সেক্ষেত্রে 1 2 1 2 এরকম যদি হতো, তাহলে আমরা 2/5 অর্থাৎ সেক্ষেত্রে এরকম হতো অক্ষটা, এরকম অক্ষ যদি হতো, তাহলে আমাদের এদিকে কি হতো, -2/5 আছে এদিকে, তাহলে 2l/5, আর এদিকে হতো কি 3l/5। সুতরাং আমাদের লিমিটটা এভাবে বসালে কিন্তু আমাদের জড়তার ভ্রামকের সমীকরণ তৈরি হয়ে যেত। সেই জড়তার ভ্রামকের সমীকরণের সাপেক্ষে আমাদের চক্রগতির ব্যাসার্ধের সমীকরণ আমরা তৈরি করে নিতে পারতাম, এবং এইভাবে আমরা এম এবং এল এর মান বসে আমরা মানটা বের করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।